যখন পৃথিবীর সবচেয়ে বড় সাপের কথা আলোচনায় উঠে আসে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে অ্যানাকোন্ডা আর পাইথনের মতো বিশাল অজগরের ছবি। যদি আমি আপনাকে বলি যে শতাব্দী আগে পৃথিবীতে এমন একটি সাপ ছিল যার সামনে অ্যানাকোন্ডা আর পাইথনকে দুধের শিশু মনে হতো। আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগের কথা, যখন ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল তখন পৃথিবীতে শীর্ষ শিকারীর স্থান খালি হয়ে যায়। ফুড চেইনের শীর্ষস্থান পূরণ করতে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হতো। সেই সময় দায়িত্ব নিল স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপরা। ডাইনোসরদের বিনাশের পর যেসব প্রাণী বেঁচে ছিল তাদের কাছে ছিল বিকশিত হওয়ার, ছড়িয়ে পড়ার এবং বিস্তার লাভ করার সুবর্ণ সুযোগ। এই সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সরীসৃপ প্রাণী ছিল টাইটানোবোয়া। টাইটানোবোয়া ছিল একটি প্রাগৈতিহাসিক সাপ যেটি সাপের বোয়া পরিবারের অন্তর্ভুক্ত। বোয়া পরিবার থেকে সেই সাপরাই আসে যারা আকারে অত্যন্ত বড় এবং বিষহীন। মূলত বোয়া পরিবারের সাপ আমেরিকার মহাদেশে পাওয়া যায়, অর্থাৎ এই সাপকে আজকের বোয়া কনস্ট্রিক্টর ও অ্যানাকোন্ডার পূর্বপুরুষ বলা যেতে পারে। এই সাপকে তার সময়ের অত্যন্ত হিংস্র ও প্রাণঘাতী শিকারী হিসাবে বিবেচনা করা হতো, যার আতঙ্ক সমগ্র পৃথিবীতে ছড়িয়েছিল। যেমন আগে আমরা বললাম, এই সাপদের উদয় হয়েছিল ডাইনোসরদের পরে, অর্থাৎ ডাইনোসরদের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। বৈজ্ঞানিক মতামত অনুযায়ী এই সাপরা আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে আবির্ভূত হয়েছিল এবং প্রায় 50 লক্ষ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল। এই সময়কালকে পলিওসিন যুগ বলা হয়। আমরা এইমাত্র জানলাম যে এরা আজকের অ্যানাকোন্ডার পূর্বপুরুষ ছিল। তাই স্বাভাবিকভাবেই আজ যেখানে অ্যানাকোন্ডা পাওয়া যায় সেখানেই এই সাপদের বাসস্থান ছিল, অর্থাৎ অ্যামাজন জঙ্গলে টাইটানোবোয়ার বসবাস ছিল। বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে টাইটানোবোয়ার গঠন সম্পর্কে জানা যায়। আমি আপনাদেরকে আবারও বলছি, টাইটানোবোয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ। কোনো এক কয়লা খনি থেকে পাওয়া ফসিলের গবেষণা থেকে টাইটানোবোয়ার আকার অনুমান করা হয়েছে। জেনে আপনার হুঁশ উড়ে যাবে যে এই সাপটা প্রায় 13 মিটার অর্থাৎ প্রায় 43 ফুট লম্বা ছিল। আজকের অ্যানাকোন্ডার গড় আকার মাত্র 15 থেকে 20 ফুট, অর্থাৎ টাইটানোবোয়া অ্যানাকোন্ডার চেয়ে দ্বিগুণ বেশি লম্বা ছিল। আজ পর্যন্ত সবচেয়ে বড় অ্যানাকোন্ডাও মাত্র 29 ফুটের ছিল। এ থেকে আপনি অনুমান করতে পারেন যে সেই সময় টাইটানোবোয়ার আতঙ্ক কেমন ছিল। এদের প্রস্থের কথা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। এই সাপদের বেস ছিল প্রায় 3 ফুট। একটু অনুমান করলে বলা যায় 5ম শ্রেণীর একটি শিশু পুরোপুরি এই সাপের উপর আনুভূমিকভাবে শুয়ে পড়তে পারবে। আর ওজনের কথা বললে এরা প্রায় 1135 কিলোগ্রাম ওজনের ছিল, অর্থাৎ আজকের অ্যানাকোন্ডার চেয়ে প্রায় 4.5 গুণ বেশি ভারী ছিল। বলা হয়ে থাকে টাইটানোবোয়া তার বিশাল আকারের কারণে স্থলে চলাফেরা ও নড়াচড়া করতে সমস্যা হতো। তাই এরা প্রায় পানিতে কোনো জলভূমি বা নদীর মধ্যেই বেশিরভাগ সময় কাটাতো, যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সুবিধা হতো। আজ টাইটানোবোয়ার বংশধর বলা অ্যানাকোন্ডার মধ্যে এই অভ্যাস দেখা যায়। অ্যানাকোন্ডারা তার বেশিরভাগ সময় পানিতে কাটায়। অ্যানাকোন্ডা ও বোয়া কনস্ট্রিক্টের মতো বিষহীন সাপ ছিল, তাই এদের শিকারের কৌশল এই সাপদের সাথে অনেকটা মিলে যেত। এই সাপরা পানিতে বা গাছপালার মধ্যেই নিজেদের লুকিয়ে রাখতো যাতে শিকার তাদের দেখতে না পারে এবং তারা সুযোগ পেলেই শিকারের উপর যেন ঝাঁপিয়ে পড়তে পারে। এই ঝাঁপে তাদের বিশাল আকৃতির চোয়াল ও পিছনের দাঁত বড় কাজে লাগতো। শিকার ধরার পর তারা তার চারদিকে পুরোপুরি জড়িয়ে যেত এবং পূর্ণ শক্তিতে চেপে ধরত। এই চাপ প্রায় 400 psi এর কাছাকাছি ছিল। এতটুকু চাপ যে কোনো প্রাণীর হাড় গুঁড়ো করে দেওয়ার জন্য যথেষ্ট। চাপের এই প্রক্রিয়াকে কনস্ট্রিকশন বলা হয়। এই সাপরা কনস্ট্রিকশনের প্রক্রিয়া ততক্ষণ চালিয়ে যেত যতক্ষণ না শিকার শ্বাসরোধে মারা যেত। শিকার শ্বাস নেওয়া বন্ধ করলে এরা বড় চোয়াল খুলে তাকে পুরোপুরি গিলে ফেলত। আধুনিক অ্যানাকোন্ডা ও বোয়া কনস্ট্রিক্টর এই শিকারে একই পদ্ধতি অনুসরণ করে। এই সাপের আকার যতটা বড় সেই হিসাবে স্বাভাবিকভাবেই এর খাদ্য অনেক বেশি হতো। যেমন আমরা বললাম, এরা বেশিরভাগ সময় পানিতে কাটাতো, তাই এদের শিকার অমূল্যত জলজ প্রাণী হতো। বড় মাছ, সরীসৃপ এবং ক্রোকোডাইলোমরফার মতো প্রাণীরা এদের শিকারের তালিকায় ছিল। ক্রোকোডাইলোমরফা ছিল সেই সময়ের অত্যন্ত বড় বড় কুমির, যারা আজকের কুমিরের তুলনায় কয়েক গুণ বড় ছিল। পৃথিবীর গ্লোব দিয়ে বোঝার চেষ্টা করলে দেখবেন যে নিরক্ষরেখার আশেপাশে পৃথিবীর বেশিরভাগ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বসবাস করে, কারণ সেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তাপমাত্রা কমতে থাকে এবং সেই কারণে শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের আকার ও ছোট হতে থাকে। যখন পৃথিবীতে গ্রহাণু আঘাত করেছিল এবং ডাইনোসর সহ পৃথিবীর প্রায় 75% প্রজাতি নিশ্চিত হয়ে গিয়েছিল, সেই সময়
সময় পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই গরম আর্দ্র আবহাওয়া সরীসৃপদের জন্য অত্যন্ত অনুকূল ছিল এবং সেই সময় তারা দ্রুত বিকশিত হয়েছিল। টাইটানিক বুয়া পৃথিবী থেকে ধ্বংস হওয়ার মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। পৃথিবী সময়ের সাথে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল এবং পড়তে থাকা তাপমাত্রার সাথে টাইটানিক বুয়া মানিয়ে নিতে পারেনি। ক্রমবর্ধমান ঠান্ডা এই চাপের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠল এবং ধীরে ধীরে টাইটানিক বুয়ার অস্তিত্ব ইতিহাসের পাতায় মিলিয়ে গেল। তবে কিছু বিজ্ঞানীর প্রস্তাবিত তথ্য অনুযায়ী এই আশঙ্কা জানানো হয় যে টাইটানিক বুয়া এবং এ ধরনের অন্যান্য সরীসৃপের আবার উদয় হতে পারে, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর তাপমাত্রা আবার বৃদ্ধি পাচ্ছে। যদি তাপমাত্রা এভাবে বাড়তে থাকে তাহলে বিদ্যমান সরীসৃপদের আকার ও কার্যক্রম বাড়তে থাকবে এবং হয়তো পৃথিবী আবার একবার টাইটানিক বুয়ার সাক্ষাৎ পাবে।